যেটা বাংলাদেশের নির্বাচন কমিশনের বা নির্বাচনের আইনের যে ধারা আছে অনেকগুলো আরপিও বলে, সেই আরপিওর বিধানেও আছে যে ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠন সরাসরি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হবে না। যদিও এটা আরপিওটা করেছিল সবার মতামত নিয়ে, এবং 2009 সালের পরের আওয়ামী লীগের ফার্স্ট পিরিয়ডের গভর্নমেন্টে সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী এই মানে স্বৈরাচারের জননী শেখ হাসিনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল যে সে ছাত্রলীগের একটা প্রোগ্রামে ছিলেন। এই কমিশন একটু তার স্ট্রেংথ শো করার চেষ্টা করেছেন। ওই যেহেতু আরপিওটা হয়েছিল 2008 বা 2011 পরে, তো আমার মনে হয় এটি একটা ভালো দিক ছিল যে ছাত্রদেরকে সরাসরি রাজনৈতিক দলের একেবারে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করার ফলেই আমাদের ছাত্র রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে একটা অধপতন হয়েছে। আর ছাত্র রাজনীতি থেকে মেধাবী মানুষগুলো পর্যায়ক্রমে দূরে সরে গেছে। যেটা আর কি আগে বলতো শুনতাম যে যার নাই কোনো গতি সে তার জয় বাংলার মানে অন্য দলের নামটা বলতো যে এই দলের স্লোগান ছাড়া আর কোনো গতি নেই। তখন আমরা 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা ভেবেছি যে তাহলে বাংলাদেশের মানে বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আগে ছাত্ররাই তো ভবিষ্যৎ জাতির লিডার হবে বিভিন্ন ক্ষেত্রে, একাডেমিক, কালচার, পলিটিক্স। সো তাহলে ছাত্রদের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা এবং দেশ সমাজ নিয়ে একটা ভাবনা থাকা দরকার। তো সেই কারণেই সেই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন থেকে আমরা আন্দোলন সমাপ্ত হলেও 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম। আর 19-এ ডাকসু নির্বাচন 28 বছর পরে হবে ভাব, আমরা কখনোই আসলে ডাকসু নির্বাচনকে সিরিয়াসলি নেই। আমার বিশ্বাস ছিল যে নির্বাচনের দিনও কোনো একটা গন্ডগোল হয়ে নির্বাচন পোস্টপন হয়ে যাবে, বিকজ 28 বছর হয় নাই। এবং বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র পরিচালনায় যারা ছিল, বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, দে আর অন দ্য সেম পেজ। ওই জায়গাতে একই জায়গায় ছিল যে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা, বিশেষ করে ডাকসুটা তাদের জন্য চ্যালেঞ্জ, তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, ক্ষমতার মসনদকে নড়চড় করে দেবে। যেই কারণে বিএনপিও এগ্রি করে নেই, আওয়ামী লীগও আগায় নাই, মানে কেউ কোনো দলই সরকার থাকা অবস্থা কিন্তু আগায় নাই, নানান অজুহাত দিয়ে নির্বাচনের পরিবেশ নাই, সহাবস্থান নাই, এগুলো বলে আপনার সে সময় পোস্টপন করে দিছে। আর 18 সালে কোটা সংস্কার আন্দোলনে এটা একেবারেই ছাত্রদের একটা যৌক্তিক এবং জনপ্রিয় আন্দোলন ছিল। সেইখানে যে ছাত্রলীগের নির্মমতা, বর্বরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে, যেটা আমাদের সহকারী প্রক্টর মহোদয় বললেন, তারপর ইমরান মাহফুজ ভাই বললেন, 2018 সালের 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একটা প্রেস কনফারেন্স ছিল। প্রেস কনফারেন্সটা ছিল যে আমরা প্রধানমন্ত্রী যখন 2018 সালের 8ই এপ্রিল আমরা একটা পদযাত্রা কর্মসূচি দিয়ে শাহবাগ অবরোধ করেছিলাম, এবং সেই আন্দোলনে যখন পুলিশ এবং ছাত্রলীগ সেম ভাবে এই বছরের মতোই জয়েন্টলি অ্যাটাক করে, আমরা দিকবিদিক হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিজিতে জড়ো হয়ে এই রোড দিয়ে আপনার এই কি বলে কাটাবন দিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে যখন জড়ো হলাম, ছাত্ররা স্লোগান দিল, এবং এইটা নারী শিক্ষার্থীরা বিশেষ করে তারাও আমাদের এই অবস্থা দেখে, সেদিন আপনাদের মনে আছে আপনার মৈত্রী হল, রোকেয়া হল, শামসুন্নাহর হল ভেঙে অনেক শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিল, এবং রাতে তারা কার্জন হলে বা বাইরেই ছিল, এবং আমরা ছেলেরাও চিন্তা করছি যে মেয়েদের কোনো যেন সমস্যা না হয়, আমরাও তাদের নিরাপত্তার জন্য কিন্তু তারা যেখানে যেখানে ছিল, শহীদ মিনারে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র কিংবা কার্জন হলে কিংবা বিসি চত্বরে, আমরাও ওইভাবে সবাই ছিলাম। এবং পরের দিন 9 এপ্রিল তো আন্দোলনটা আর একটি স্ফুলিঙ্গ আকার ধারণ করে। তখন আপনার সরকার পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করে দাবি মানার একটা কথা হয়, এবং সত্যিকার অর্থে আমাদের মনে অন্য কিছু ছিল না, আমাদের মতলব অন্য কিছু ছিল না। আমাদের মতলব ছিল ছাত্রদের যৌক্তিক এবং ন্যায্য দাবি কোটার একটা যৌক্তিক সংস্কার। যদিও সে সময় ইত্তেফাক, জনকণ্ঠ নানান ধরনের নিউজ করেছিল তারেক রহমান 126 কোটি টাকা আন্দোলনে ইনভেস্ট করেছে। এখন যে আমাদের ভাইস চ্যান্সেলর প্রো ভিসি মামুন স্যারের কথা বলেছে যে সে তারেক রহমানের আন্দোলনকারীদের দিয়ে সরকার পতন, প্রকৃত অর্থে আমাদের কোনো সময় পলিটিক্যাল কানেক্টিভিটি ওই ধরনের ছিল না। সো আমরা চিন্তা করছি যে আমাদের দাবিটা যেভাবে আদায় করা যায়। তো একটা পর্যায়ে 11 এপ্রিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রধানমন্ত্রী সংসদে আপনার দাবি মেনে নিবে বলে, আপনার মেনে নিবে যখন রাষ্ট্রের প্রধান হোল নেশনকে
সাক্ষী রেখে আপনার এই ধরনের ডিক্লারেশন দেয়, স্বাভাবিকভাবেই তো যদি সরকারে থাকে তখন তো আর আসলে না মেনে আর যুক্তিকতা থাকে না। তো আমরা ভেবেছি আমাদের দাবি আদায় হয়ে গেছে, কিন্তু পরে যখন দেখলাম যে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না এবং আমরা ভিতর থেকে খোঁজ পাচ্ছিলাম, সে সময় জনপ্রশাসন সচিব সহ সরকার একটা কমিটি করে দেওয়া হয়েছিল ছাত্রদের সাথে কথা বলে এই দাবিটাকে কিভাবে সুরাহা করা যায় সংবিধান এবং বিভিন্ন আলোকে। সো ওই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম যে দ্রুত যেন প্রজ্ঞাপন হয়। প্রজ্ঞাপন না হওয়ার ফলে আমরা 30শে জুন লাইব্রেরির সামনে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। আমি হল থেকে রিক্সায় আসছিলাম, মামুন ভাই তারা আসতেছিল, রাশেদ ভাই বাইরে থাকে, আমি তখন মহসিনালে ছিলাম, রাশেদ ভাই আসতেছিল লাইব্রেরিতে। আসলে আমি তখন চতুর্দিকে সিমটম দেখে বুঝতে পারছিলাম যে এখানে তারা একটা ঝামেলা করবে, কিন্তু এত তাড়াতাড়ি তারা ঝামেলা করবে এটা আমি বুঝতে পারিনি। তো আমরা ভাবছি তার আমরা কথা বলি যে আমরা কি করব। সেই সময় তখন আমি লাইব্রেরির ভিতরে যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা তো লাইব্রেরির ছাত্ররা এই আন্দোলনে তাদেরকে ডাকতাম বা তারাই ছিল আন্দোলনের মেইন ফোর্স। ভিতরে যাওয়ার পথে আমার হাত ধরে টান দিয়ে সেখানে ফালাই দেয়, আর সব তো ছাত্রলীগ ছিল। আর আমার আশপাশে ওইভাবে আমরা তখন সবাই জড়ো হতে পারিনি, হলে থাকার ফলে আমরা আগে আসছিলাম। সেইখানে আপনারা তো দেখেছেন, যেটা আমি ওই সময় ঠিক ফুটবলের মতোই তারা যে যেখান থেকে পারছে আমাকে হিট করছে। এবং এইবারও আমি কিন্তু সম্ভবত 24শে জুলাই কিন্তু আমি প্রিজন ব্যান্ড থেকে বলেছিলাম যে ইন ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক এ ফুটবল, বিকজ বিশেষ করে যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডেড অফিসার তাদের যে কি ক্ষোভ আমার প্রতি ছিল। কারণ কথা হচ্ছে জিজ্ঞাসাবাদ যে একজন বলতে, স্যার ও তো এই প্রধানমন্ত্রীকে সম্মান বলে না, মাননীয় প্রধানমন্ত্রী বলে না, শেখ হাসিনা বলে, বঙ্গবন্ধুকে সম্মান দেয় না, ও শেখ মুজিবুর রহমান বলে, এরকম ভাবে। আর ও ও এই আমলে ভিপি হয়েছে, কিন্তু ও সবচেয়ে বেশি সরকার বিরোধী, মির্জা ফখরুলের চেয়েও বড় নেতা, মানে এই সমস্ত কথাবার্তা বলে কার্যত তো যখন জিজ্ঞাসাবাদের যে কয়টা ফেস ছিল চোখ তো বন্ধই ছিল। কিন্তু আমি তারপর কিন্তু ভয় পাইনি, যা ঘটছে আমি কিন্তু বাইরে বলছি, অ্যাটলিস্ট মানুষ জানুক দিস ইজ হ্যাপেনিং। এবং 2 দফায় আমাকে 10 দিন রিমান্ডের পরে, এমনকি এই 2য় দফার ওই রিমান্ডে আমি তখন এই বিচারককে বলছিলাম, আমার এই টি শার্টটা খুলে দেখাইছিলাম যে আমার গায়ে তো এমনি তো কালো রক্ত জমে আছে, কালো মানুষ হয়তো চিনা যান, আপনি প্রয়োজনে দেখেন। এই অবস্থায় রিমান্ড দিলে তো আমি মারা যাব। রিমান্ড আপনি অন্তত কনসিডার করেন, কয়েকদিন আগে ট্রিটমেন্টের আমাকে পারমিশন দেন তারপরে রিমান্ডে নেন। তারা তো করেনি। আমি কিন্তু তখন ওনাকে ওই আদালতই বলছিলাম যে শেখ হাসিনার পতন টুডে আর টুমোরো হবে এবং এই ফ্যাসিবাদের দোষর হিসেবে আপনাদেরকে একসময় কাঠগড়ে দাঁড় করাবে, যেটা আমাকে ডিবি কার্যালয়ে আরো টর্চার মাত্রা একটু বাড়াই দিচ্ছে, সে বিচারককে হুমকি দেয়। এবং 2য় দফায় তো 1 আগস্ট আমি আসলে কিছুটা আমি কখনো ওইভাবে জেলে যাই নাই, এবং জেলে ওইখানে আমার সাথে আরেকটা মানসিক টর্চার করা হয়েছে, রাখা হয়েছে নিচতলায়, খাবার ময়লা পানি টানি পরে এগুলোর গন্ধ, মশা। আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে আমার যারা রুমমেট ছিল তারা বলতে পারবে, যেহেতু ইংরেজিতে পড়েছিলাম, ইংরেজি ছাত্রদের টিউশনের একটা ডিমান্ড আছে, আমি টিউশনি করতাম, তো কাজে ফ্যামিলির প্রতি চাপ দেওয়া লাগতো না। একটু চলাফেরায় একটু মানে আমার একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটা সাবান, শ্যাম্পু, লোশন টোশন, মানে হলের ছাত্রদের যেটা ব্যাচেলর ছেলেগুলো অনেক এটা মেনটেন করে না, বাট আমি সেটা মেনটেন করতাম। এবং এখন মাঝে মাঝে ভাবি এই চুলে জেল দিতাম, শ্যাম্পু করতাম, এখন চুল যাইতেছে উইঠা, মানে ইয়ং বয়সে অনেকের তো কত ধরনের শখ থাকে। এবং আমি ওই সময় দেখবো, মানে অনেকে বলে যে আমার ওই সময় আমি একটু কাপড় চোপড় রেখে, এটা আমার একটু ভালো লাগা ছিল। আজকে একজন বলতেছিল কালারফুল পাঞ্জাবি পরেন, একটু সিরিয়াস কালো মানুষ, আমি একটু আছে একটু কাপড় চোপড় আমার নিজের চয়েসে পরি। তো ওই সময়ও আমরা বিশেষ করে আমার জায়গা থেকে আমি একটু সচেতন থাকার চেষ্টা করতাম, নিজে একটু পরিপাটি থাকার চেষ্টা করতাম, এবং অনেকের সাথে আমি একটু ফ্রেন্ডলি ছিলাম, মিশুক ছিলাম, অনেকের সাথে মিশতাম। তো আমার পাশে ছাত্রলীগের একজন নেতা, কেন্দ্রীয় নেতা সে ছিল, সে আবার আন্দোলনের কি প্ল্যান, সরকারের কি প্ল্যান, এগুলো মাঝে মাঝে আমাকে বলতো, আমার এলাকার ছিল। তো আপনার এই যে ওই দিন যে হামলাটা হবে 30শে জুন, আমাকে আগের রাতে বলছিল যে তুমি আর রাশেদ কিন্তু টার্গেট। আমি ভেবেছিলাম আসলে ওই সময় মানে নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন হলের বরিশালের লোকজন, একটা আঞ্চলিকতা বিষয়, আমি অনেককে চিনি, এবং কেন আমার উপর আক্রমণ করবে, কারণ সত্যিকার অর্থে ওই সময় ছাত্রলীগ ও আন্দোলনের পক্ষে ছিল অনেকে। ছাত্রলীগের ছেলেরা তো সবাই আপনার ফুল টাইম রাজনীতি করবে এইটা না, তারাও ভেবেছে কোটার কারণে তারা চাকরি পায় না। তো আমি ভাবছি এটা অন্তত আমাকে হিট করবে না, বিকজ তারা আমাকে ভালোভাবে চেনে। সো বুঝে ওঠার আগেই এই ধরনের একটা বর্বরতা,
এবং ডিবি কার্যালয়ে সেম ছিল। আসলে চোখ বাঁধা, আমি বুঝতেছি না কে কোন জায়গা দিয়া লাঠি দিয়ে পেটাচ্ছে, লাঠি দিচ্ছে। আবার আমি ভাবছি ক্লান্ত, আমাকে বসতে বলছে, বসো এখানে, চোখটা বাঁধা। তো বসতে গেলাম চেয়ার, সেটাতে আবার ইলেকট্রিক সেটিং ছিল, মানে এই অবস্থা। তারপর আবার ভাবলাম যে এগুলো শেষ, তো আমি ভাবছি চলে যেতে হবে। এর মধ্যে আবার বলছে না না, এটা তো একটা টিম গেছে, আরো এক টিম আছে, তারা তো এসে আবার গামছায় ইয়ে করে কিসে কি ঝুলাইছে আমি তো জানি না, ঝুলাইয়া পা থেকে ইয়া করা পর্যন্ত। এবং এইবার যারা গ্রেপ্তার হয়েছে, ইনক্লুডিং জামাতের সেক্রেটারি জেনারেল, আমরা একই ডিবি কার্যালয়ে একই রুমে ছিলাম। বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ বা অনেক সিনিয়র নেতারা বলে না, কর্মীরা ডিমোটিভেট হবে, আতঙ্কিত আমি দেখেছি। এইবার আগে কি হয়েছে আমি জানি না, তবে তারা সবাই বলেছে আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই ধরনের আচরণ করা হতো না, একটু ন্যূনতম সম্মান ছিল। তো এইবার সবাইকে, জামাতের সেক্রেটারি জেনারেল আমি দেখছি ওনার এখানে বলছে ফুলা, তার মানে উনি যখন রুমে আসছে, সিনিয়র মানুষ মুরব্বী মানুষ উনি তো বলবে না, কিন্তু আমি বুঝতে পারছি তাহলে ওনাকে নিশ্চয়ই আমার সাথে যেটা করেছে চুল টুল মানে বোঝা যাচ্ছে এলোমেলো, তার মানে বুঝছি ওনাকে টর্চার করছে। আর বিএনপির যারা সিনিয়র নেতা ছিল আমার সাথে, টুকু ভাই, জাতীয় ফুটবলার আমিনুল ভাই, তারপরে বেশির অসুদ্দিন নাসিম, ঢাকা বিশ্ব নাসির ছাত্র দলের সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এরকম অনেক জাতীয় নেতারা, সিনিয়র নেতারা আমরা একটা রুমে ছিলাম, পার্থভাই সহ। সেক্ষেত্রে যাদেরকে নিয়েছে প্রত্যেকেই মোটামুটি টর্চারের শিকার হয়েছে। তো এরপরে দেখেছি যে সিনিয়র নেতারা যখন কোর্টে তুলে আয়রন করা শার্ট টার্ট পাঞ্জাবি পরে তারা যায়, না আমি এটা পরে যাব না, আমি যেটা হয়েছে আমার সাথে দেখাবো, এখানে আমি টি শার্ট পরি, কিন্তু আমি কোর্টে গিয়েছিলাম এবং আমি বলছিলাম যেটা হচ্ছে। এবং অনেকে আমাকে নিষেধ করেছে যে বাবা দরকার নেই, আসো এমনি খাঁচার মধ্যে এই সমস্ত কথা বলে আরো তোমার এই টর্চারের মাত্রাটা বাড়াবা। এবং আমার রুমে যারা ছিল প্রত্যেকে বলতে পারবো, অনেকে বলছে, অসীম ভাই একবার টকশোতে বলছে, পার্থ ভাই প্রায় প্রায় বলে, অনেকে তারা দেখেছে যে রিজভি ভাই সহ ছিলাম, আমার সাথে কি করা হয়েছে। তারপরেও কিন্তু 1 আগস্ট যখন আমাকে কোর্টে তোলা হয়, আমার কাছে মনে হলো একটু শুনশান নীরবতা। তো ডিবির কার্যালয়ে যে নিচে হাজতে অনেকের সাথে দেখা হয়, জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, অনেক পুলিশের সাথে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, বলছে ভাই অবস্থা খুব, আমরা বাড়ি যেতে পারি না, এই এক পোশাকে কয়েকদিন ধরে। আপনি পুলিশের লোক, আপনি বাসায় যেতে পারেন না? বলছে পুলিশ তো জুলাই পিটাইতেছে, খবর আছে আপনাদের কাছে? মানে তাদের মধ্যে একটা এরকম মানে আতঙ্ক, অজানা আতঙ্ক। এবং ডিবি কার্যালয়ে এটা দেখেছিলাম যে অফিসাররা একজন একজনের সাথে কথা বলতেছিল যে আমরা বিএনপিকে এতদিন ধরে সাইজ করে রাখলাম, 28 অক্টোবরের সমাবেশ পণ্ড করলাম, এখন ক্রেডিট দিচ্ছে ডিজিএফআই, এনএসআই, তারা যা পারে করুক, আমরা কিছু করবো না। তার মানে বুঝতে পারছিলাম প্রশাসনের মধ্যে একটা অন্তর কলহ শুরু হয়েছে। তখন সমকালের আমাদের পরিচিত যারা আমাদের নিউজ কভার করে সহ আরো দু একজন বলছিল ভাই ওই প্রিজন ব্যান থেকে নামাইয়া সিঁড়ি দিয়ে হাঁটানোর পথে, এই লিফট থেকে উপরে উঠানোর পথে, যে ভাই কিছু বলেন, আন্দোলন কিন্তু ঝিমাই পড়তেছে। কি বলবো আসলে, আমি এত হিসেব নিকাশ না করে আমি বলছি 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। এবং কবি, শিল্পী, সাহিত্যিক, মানুষ আপনাকে রাস্তায় থাকতে হবে। আমি স্পেসিফিক ভাবে কবি, শিল্পী, সাহিত্যিক এই কথাটা বলেছি, বিকজ কোন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান কালচারাল অ্যাক্টিভিস্টদের পার্টিসিপেশন ছাড়া, কবি, শিল্পী, সাহিত্যিক এই ক্যাটাগরির লোক ছাড়া সাকসেস হয় না। এবং মাঝখানে আমি দেখছিলাম একটা পত্রিকার ওই জেল, এই আপনার কারা আদালতের ওইখানেই পত্রিকা, যে আশফাক, নিপুণ ভাই, বাঁধন, তারা এফডিসিতে ওইখানে প্রোগ্রাম করেছে। সো এই জুলাই গণ অভ্যুত্থানে আজকে যে আলোচনা হচ্ছে শিরোনামে, যে আমার চোখে জুলাই, এখন এক একজনে এক একভাবে বলতে পারে। তবে আমি মনে করি যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের একটা জুলাই সম্পর্কে নির্মোহ এবং নিরপেক্ষ বিশ্লেষণ থাকা দরকার। তাদের আসলে এককেন্দ্রিক ইতিহাস, এইটা তাদের জায়গা থেকে আসাটা, কিংবা ইতিহাসে বিতর্ক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করে এমন বক্তব্য দেওয়াটা ঠিক না। সেজন্য এই আলোচনাগুলো ব্যাপক মাত্রায় হওয়া দরকার। কারণ এই জুলাইয়ে যে আরো কত মানুষের কত অজানা গল্প আছে সেটা কেউ জানে না। যেমন আমাদের একজন ছাত্রী বোন বলল যে তাকে বাবা মা তো প্রত্যেকের সন্তানকে স্বাভাবিক এই পরিস্থিতি দেখলে আতঙ্কিত থাকে, কিন্তু জানতো না, আমরাও জানতাম না তো হাসিনা পতন হবে, কিন্তু 5ই আগস্ট এইরকম হবে এটা তো আমরা জানতাম না। যদি জানি, কেউ যদি বলে এর চেয়ে বোগাস বা মিথ্যাচার দুনিয়ার আর কিছু নাই। কারণ এটা একটা ছাত্র আন্দোলন ছিল, এইটা মেটিকুলাসলি ডিজাইন না। যদি আমাদের চিফ অ্যাডভাইজার আই থিঙ্ক কনসিয়াসলি আর আনকনসিয়াসলি বলেছেন, বাট দিস ওয়াজ নট মেটিকুলাসলি ডিজাইন। এটা ছাত্র আন্দোলনের উপরে যখন ক্রমাগত নির্যাতন, নিষ্পেষণ হচ্ছে, বর্বরতার সীমা অতিক্রম করে যাচ্ছে, সব মানুষের বিবেককে নাড়া দিয়েছে। যেটা কিছুদিন আগে বাঁধন আপা, মঞ্জুর আল মাতিন ভাই, ওরা বেশ কয়েকজন ইন্টারভিউ দিয়ে বলছে যে পেশাজীবীদের কানেক্টিভিটি, সেটা আমি মেনে নিতে পারিনি। বাঁধন পরিষ্কারভাবে বলছে যে রিয়া গোপের মৃত্যু, এটা দেখে আমি আসলে
সহ্য করতে পারিনি যে আমার সন্তানের সাথেও যেটা হতে পারে, কিংবা মাহফুজ ভাইরা তারা যেটা নেমেছে, তাদের বিবেকের দায় থেকে তো এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। এবং সবাই যখন উপলব্ধি করেছে যে এতটা নিষ্ঠুর হতে পারে এই শাসক, এখন যদি একে থামানো না যায় সামনের পরিস্থিতি ভয়ঙ্কর হবে, ওই জায়গা থেকে সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পরিবর্তিত পটভূমি। ইমরান ভাই বলছে আমার সাথে একটা ছবি থাকার কারণে তারকে ডিজিএফআই এনএসআই নানা ধরনের ইনভেস্টিগেশন করে এলাকায় খোঁজ নেওয়ার চেষ্টা করছে, জামাত করে না বিএনপি করে। বাদন, ওই যে আপনার সিনেমার যেটা বাদনাপুর কথা বলছে, আজমিরি হক বাদন, তার সাথে আমেরিকান এম্বাসির ইন্ডিপেন্ডেন্স ডে আমার মনে আছে ক্যাপ, ওরা ক্যাপ দিয়েছিল সবাইকে। সো সেই ক্যাপ দিয়ে আমরা আসার পথে একটা সেলফি নিয়েছিল। ও প্রথমে বলছে অন্য একজন নিচ্ছিল, কারণ আমি নেই, এটা আমি পোস্ট করবো। সো সে নিছিল, সেই ছবিটা সে পোস্ট করার ইন্ডিয়ান এম্বাসিতে সে নাকি 5 টাইমস ভিসা রিফিউজ হয়েছে। তো আমি কি মোস্ট ওয়ান্টেড টেরর ছিলাম? আমি কোনো ধরনের কি বলবেন, আমি সন্ত্রাসী? আমি খুব পাওয়ারফুল ব্যক্তি, আমি দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দল কিছুই ছিলাম না। সো ওয়াই আমার সাথে একটা ছবি কিংবা যে তারা আসছে, কারণ আমরা চিন্তার চোখে ইয়ং ছাত্রদের, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, পড়াশোনা আছে, ছাত্রদের বহুমুখী প্রতিভা, কেউ লেখে, কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ বক্তব্য দেয়। সো বিভিন্ন ধরনের একটা প্যানেল থাকলে এনকারেজ হবে শিক্ষার্থীরা। আমরাও বলছে আমি ডাকসুর ভিপি নির্বাচিত ছাত্র প্রতিনিধি, আমাদের সংগঠন একটা প্রোগ্রাম করবো, হল পাবো, আমরা জোর করেও করবো। তো আমরা অনেকখানি জোর করেই করেছিলাম, যেই কারণে প্রোগ্রাম শেষে আশঙ্কা ছিল যে আমরা সমস্যা নেই, হামলা মামলার সাথে অভ্যস্ত, অতিথিরা যদি আইসে দৌড়ানি খায় পরে তাদেরকে পাওয়া যাবে না। তো যাই হোক, পরে সেই প্রোগ্রামটা করেছিলাম। তো আমি জাস্ট এই কালের কণ্ঠের 2020 সালের 23 সেপ্টেম্বর একটা হেডলাইন দেখছে, ওরা লিখছে যে বিরোধী দলবিহীন মাঠে নুরি প্রতিপক্ষ। সাব টাইটেলে লিখেছে অপহরণ, চুরি, ব্যালট ছিনতাই, উস্কানিদাতার পর এবার ধর্ষণের সহযোগিতার 2 মামলা। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাঝখানে এই 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, আমাদেরই এক কমরেড, তার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। আমি কিচ্ছুই জানতাম না, সত্যিকার অর্থে। আমি এখনো বলি, এখন তো কেস এটা তো ডিসমিস হয়ে গেছে, বা আই থিঙ্ক সেও যদি এখন ওপেনলি বলে সেও বলবে। আমি তাকে আমার মানে সজ্ঞানে দেখেছি কিনা আমি জানি, আমাকে দেখতে পারো অনেকে, আমাকে অনেকে চেনে, কিন্তু আমি তো সবাইকে বাই নেমে ওইভাবে চিনি না। তো তারা তাদের রিলেশন ছিল, সেখানে তাদের মধ্যে ঝামেলা টামেলা পরে কেস হলো, সেখানে আমাকে দিল ধর্ষণের সহযোগীর আসামি হিসেবে। এবং তো সেই সময় আমার মনে হচ্ছে যে তার সাথে, হ্যাঁ, একদিন আমার জাস্ট ফোনে আমি যত রিকল করতে পারি 2 থেকে 3 মিনিট কথা হয়েছিল, কি ভাই আমি একটু আপনার সাথে দেখা করতে চাই, আমার একটু সমস্যা, কথা বলতে চাই, আপনি ডাকসুতে কখন আসবেন? তখন ওই যে কোভিডের ফার্স্ট প্রকোপটা শুরু হয়, তো তখন তো ক্যাম্পাস বন্ধ এবং পর্যায়ক্রমে তো ক্যাম্পাসে একেবারেই নীরব। আমি মাঝে মাঝে আসতাম ডাকসুতে, একটু বসতাম আমরা কয়েকজন। তো এই জন্য বলছি এখন তো রেগুলার যাওয়া হয় না, তাহলে একটু দেখি এই পরিস্থিতিটা কমার পরিবর্তে তো বেড়েছে, কিন্তু আমার নামে এই মামলাটা দিল এটা। এবং এই প্রথম ওই দিন ডিবি আমাদের উপরে অ্যাটাক করেছিল, আমাকে সব কয়েকজনকে তুলেও নিয়ে গেছিল ডিবি কার্যালয়ে। তখন হ্যাঁ, মৎস্য ভবনে, যাই হোক, তখন আমাদের একজন বিদেশি বন্ধুর হস্তক্ষেপে, একজন অ্যাম্বাসেডারের হস্তক্ষেপে সেখান থেকে বের হতে পারেছিলাম। সে বলছে ইজ ইয়ং লিডার, সো ইউ শুড গিভ সাম স্পেস ফর দেম, কেন ওয়াই ইউ আর অ্যারেস্টিং হিম। মানে যাই হোক, সে আমাদেরকে খুব পছন্দ করতো, সে ইন্টারভিউ করে তখন হোম পররাষ্ট্র মন্ত্রীকে বলায় টলায়, তখন ওনারা হচ্ছে যে ঠিক আছে, ওর জন্য আবার এই বিদেশিরা একটি করতেছে, তাহলে অযথাই ঝামেলার দরকার নেই। কারণ সে তো আমাদের ক্ষমতার চ্যালেঞ্জ, একেবারে ক্ষমতা ফালাই দিচ্ছে এরকম না, কিন্তু এই ক্ষমতা থেকে ফালানোর প্রেক্ষাপটটা গ্র্যাজুয়ালি তো আমরা করেছিলাম। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসুতে আমরা জয়লাভ করার পরে যেটা বলছিলাম, আমরা সবসময় সিরিয়াস ছিলাম না, যেটা যে কোনো ভাবেই পোস্টপন হয়ে যাবে। ডাকসুর পর থেকে আসলে আমাদের মধ্যে কিছুটা রাজনৈতিক আগ্রহ কিংবা সচেতনতা তৈরি হয়, যে মিনি পার্লামেন্ট বলা হয়, দ্বিতীয় সংসদ বলা হয়। সো দেখি যে একটু রাজনীতিতে কিছু করা যায় কিনা এই পরিস্থিতিতে, কারণ একটা থমথমে পরিস্থিতি, কোনো নির্বাচন নাই, বিরোধী দল নাই, একদলীয় শাসন কার্যত চলছে। সেই জায়গা থেকেই তো পর্যায়ক্রমে এই মোদী বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন, সেই মোদী বিরোধী আন্দোলনেও কিন্তু আমরাই ফার্স্ট এখানে কর্মসূচি দিয়েছিলাম, এবং মোদীর আগমন ঠেকানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেটা ধর্ম, অনেক ক্ষেত্রে বা তরুণদের যেটা একটা ধর্ম, একটা প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, কি হবে সাথে পিছিয়ে চিন্তা না করে স্ট্রংলি প্রতিবাদ দাঁড়িয়ে যায়। যেমন এই যেখানে আমাদের ছাত্র সংগঠন করে রোকেয়া জাভেদ মায়া আছে, সেই মোদী বিরোধী আন্দোলনে তার কমরেডদেরকে দেখতে গিয়ে তার বিয়ে ঠিক হয়েছিল, সে গ্রেপ্তার হয়, অনেকদিন গ্রেপ্তার ছিল, সেটা তো তার বিয়ে
ঝামেলায় হয়ে গেছে, এখন তার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে মেয়ে জেলে চলে গেছে, এরকম আমাদের সমাজে যেটা হয়। ব্যক্তিগতভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাজমুলরা ভাবছিল যে আমাদের ছাইরে দেবে, আমাদের আক্রমণ করবে, আমাদের গ্রেপ্তার করবে, কেন প্রিজন ভ্যানে উঠাইতে উঠাইতে জেলে নিয়েই গেছে বেশ কয়েকজনকে। এই এবং সর্বশেষ যেটা এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, ওই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে আমাদের উপরে আমরা বুঝে উঠতে পারি না আসলে যে এইভাবে আক্রমণ করবে। লাইট ফ্যান বন্ধ করে আমাদের উপরে একটা বর্বর হামলা। এই হামলা, আমার এই আঙুলটা এখনো বাঁকা, এই হামলায় এটা ফ্র্যাকচার হয়েছিল। ওই যে ঢাকা মেডিকেল যেটা এই অভ্যুত্থানের কথা বলছেন, আমি ওই দিন অনেকগুলো স্টোরি দেখতেছিলাম, কারণ আমি তো 19শে জুলাই গ্রেপ্তার হওয়ার পর ভিতরে ছিলাম, কাজে ডিটেলস তো অনেক কিছু দেখতে পারিনি। তো এখন এগুলো একটু জানার চেষ্টা করছি। দেখলাম যে ওই উমামার একটা স্ট্যাটাস কিছু সিনিয়ররা খুব ভালোবেসে বলতো যে নূর এটা তোমার কাছে রাখো। তো আমি সেই টাকাগুলো আবার দেখতাম যে যাদের কন্ডিশন খারাপ ওদেরকে দিতাম, দেখি রক্ত পুজের মতো পড়তেছে, কারণ সে চিকিৎসা করাইতে পারে। আর ওইখানে তো চিকিৎসা ভিতরে তো দেবেই না, পায়ে হাতে এরকম অনেককে দেখেছি এই গুলিবিদ্ধ, কিংবা গুলির এমনও কয়েকজনকে পেয়েছি যারা এই গুলিবিদ্ধ অবস্থায় ট্রিটমেন্টের ফলো আপ করতেছে, তারা আটক হয়েছে। এবং আজকে ঢাকা মেডিকেলে, বিএসএমএমইউ, আমরা অনেক জায়গায় ডাক্তার দেখেছি না, ড্যাব না, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাদের আহ্বানে তারা শহীদ মিনার দাঁড়িয়েছে না, চিকিৎসা দেবে না। এই আমার এই আঙুলটা ভেঙে গেছে, কিন্তু ওই সময় ডাকসুতে ওরা খেয়ালই করে নেই। এমনকি আরো একটা বিষয় হচ্ছে যে এটা আল্লাহর রহমত যে আমার মেরুদণ্ডে তখন একটা যেটা কশেরুকার ওখান থেকে বলে যে আপনার ভেঙে গেছে, বাট ডাক্তার আইডেন্টিফাই করে নাই, হয়তো বা করে নাই না চিকিৎসা করে, আমি জানি না। কিন্তু পরে আমি পরবর্তীতে একটু ব্যথা অনুভব হয়, এমআরআই করিয়েছিলাম আরেকজন অর্থোপেডিক্সের ডাক্তার, তখন উনি বলল যে ইউ আর লাকি যে তোমার এখানে ভেঙেছিল, বাট অটোমেটিক্যালি সেটা জোড়া লেগেছে, ওইটা যদি ভেঙে নিচে চলে যেত দেন তুমি পঙ্গু হয়ে যেত। এখন আমি জানি এটা হয়তো ঢাকা মেডিকেলে সে সময় ওরা কনসিয়াসলি আর আনকনসিয়াসলি ট্রিটমেন্ট করে নাই, কিন্তু যেহেতু বেড রেস্টে ছিলাম অনেকদিন অন্য জটিলতার কারণে, যে কারণে তো এটা রিকভার করেছে। তো এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এই জুলাইয়ের সহযোদ্ধারা গিয়েছে। তো মাহফুজ ভাই যেটা বলছেন যে, তো এরপরে কিন্তু আমাদের আসলে হুশ হয় নাই, বা আমাদের মধ্যে খুব বেশি পরিবর্তন হয় নাই। ঐক্যমত কমিশনে আমরা যে আলোচনাটা করছি আজকে, আপনাদের এই ছাত্রদের একটা বিষয় ছিল পিএসসির নিয়োগ কি প্রক্রিয়া হবে, বা পিএসসির গঠন কার্যপরিধি নিয়ে। সেখানে আমি নাম না মেনশন করি, কোন রাজনৈতিক দল, বড় দল, তারা বলছে এইটা তারা সরকার আসলে ঠিক করবে। তো সরকার আসলে তো ঠিক হবে এইরকমের, আওয়ামী লীগ যেমনি 200 ভাইবা, 50-এর ভাইবাকে 200 করেছে তাদের দলীয় লোকজনকে অ্যাপয়েন্ট করার জন্য, পিএসসিতে তাদের মতাদর্শের লোকজনকে মেম্বার বসিয়ে, এর আগেও যেমন তাদেরও বদনাম ছিল যে কোন কোন জায়গা থেকে লিস্ট আসতো, আগামীতে আবার অনেকে তাই করতে চাবে। আমরা তো এই পরিবর্তন চেয়েছিলাম, এবং আমি সবাইকে সতর্ক এবং মানে স্মরণ করে দিয়েছিলাম যে আপনারা একটা জিনিস ভুলেন না, কিন্তু এই তরুণদের বেকারত্ব এবং চাকরির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল, রেজিমের আপনার পতন ঘটেছিল। কাজে আপনারা যদি আগামীতে এইখানে অস্বচ্ছতা রাখতে চান, কারো কারোর জন্য আবার বিপদ হতে পারে। সুতরাং পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হবে, তার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া একটা স্বচ্ছ প্রক্রিয়া হবে, পিএসসির চেয়ারম্যান, অন্যান্য সদস্যরা, এবং পিএসসির 2-3টা সাবসেকশন থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে ওই মানে যদি একটা কমিশনের পাশাপাশি স্পেশালি শিক্ষাবিদ 2-1 ওখানে রাখা যেতে পারে। মেডিকেলের ক্ষেত্রে 2-1 মেডিকেল স্পেশালিস্ট ওই সাব কমিটিতে 2-1 রাখা যেতে পারে। যদি এখন আলোচনা হচ্ছে পিএসসির 3টা কমিশন হবে, তখন এটা আরো জটিলতা তৈরি করবে। কমিশন একটাই হবে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা সঠিক করতে হবে। তো যাই হোক, আমি মূল আলোচনা যেখানে ছিলাম যে জুলাইয়ের থেকে, তো এই জুলাইয়ের পরে আপনাদেরই কলিগ, আপনাদেরই কমরেড একসাথে আন্দোলন করলো, লড়াই করলো, তার পায়ে কি স্যান্ডেল ছিল, কি জুতা ছিল, কি পাঞ্জাবি ছিল, কি ড্রেস আপ ছিল, সেটা আপনারা জানেন। তো 9 মাসে যদি তার সবকিছু লুক চেঞ্জ হয়ে যায়, সে তো হিরো না যে সে সিনেমার হিরো সুপারস্টার, তার লুক চেঞ্জ হবে কয়েক মাস পর পর। তাহলে এইটা বার্তাটা কি দিচ্ছে? এবং সাধারণ মানুষের কাছে তরুণ, যেই তরুণদের নিয়ে মানুষ আশাবাদী, বলা চলে একেবারে ভগবানের মানে লেভেলে তাদেরকে মানুষ মনে করেছিল যে এই তরুণরা আমাদেরকে মুক্তি দিয়েছে, এই তরুণরা আমাদেরকে নতুন পথ দেখাবে, এবং মানুষ ভাবতে শুরু করেছিল ওয়েস্টে যেভাবে মোস্ট অফ দ্য লিডার্স অল্প বয়সী তরুণ থাকে, অনেক দেশের আপনার রাষ্ট্রপ্রধান আছে যাদের বয়স 40-এর নিচে থাকে। সো আমাদের দেশের এই তরুণরা আগামীর জাতির কাণ্ডারি হবে। কিন্তু সেই কিছু কিছু তরুণদের কর্মকাণ্ড কিন্তু আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনো সেম।
তাহলে মানুষ কিভাবে পরিবর্তনের স্বপ্নটা দেখবে? তারপরও আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা বলতে চাই এটা সবসময় ভালো এবং মন্দের দ্বন্দ্ব থাকবেই, ভালো মন্দ থাকবেই। কিন্তু এই জুলাইয়ের আপনি চিন্তা করেন যে সবসময় জুলাই কন্যা অনুষ্ঠান করলো, জুলাইয়ের বীর কন্যা, নারীদের কথা বলা হচ্ছে। ক্রাইসিস মোমেন্টে যদি নারীরা এগিয়ে না আসতো, সামনে না থাকতো, তাহলে আন্দোলন সাকসেস করা ডিফিকাল্ট হতো। সেম দেখেন 2019 সালেও যদি ওই দিন রাতে আমাদের নারী শিক্ষার্থীরা হল ভেঙে না আসতো, শেখ হাসিনার ঘুম হারাম হতো না। কারণ শেখ হাসিনা বলছিল যে ওই দিন তিনি ঘুমাইতে পারেন নাই, কারণ নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছে। তাহলে ক্রাইসিসে সবসময় নারীর একটা ভূমিকা থাকে, কিন্তু ক্রাইসিস কেটে গেলে আসলে নারীদের এই পার্টিসিপেশনটা আমরা যেটা চাই কন্টিনিউ থাকবে, সেটা হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা চাই হোক, তাদের জন্য পরিবেশ তৈরি হোক, কিন্তু আমার মনে হচ্ছে এটা সংকট যেটা বলে আমাদেরকে ঐক্যবদ্ধ করে। তো আগামীতে এই ধরনের সংকট হলে আবার তারা সামনে চলে আসবে। কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও যেটা হচ্ছে, অনেকেই রাজনীতি করে না, রাজনীতি ভালো লাগে না, কিন্তু এই ধরনের যে কোনো যৌক্তিক ন্যায্য আন্দোলন, মানুষের অধিকার, সেখানে কিন্তু সবসময় তাদের একটা পার্টিসিপেশন ছিল। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এখনকার এই পরিবর্তিত বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, এই যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল দিয়েছে, রাকসুর তফসিল দিয়েছে, সবগুলোর তফসিল দেবে। আমি যেটা ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে আমার এই ডাকসুর বিপর পর থেকে এই কথাটি বলে আসছিলাম, সিনেটে আমার বক্তব্য রেকর্ড আছে, তো সব বক্তব্য রেকর্ড থাকে, নোট থাকে, বক্তব্য পড়েন। 3টা সিনেটের 3টা বক্তব্যের আলোচনার বাইরে গিয়ে আমি বারবার নিয়মিত ডাকসুর কথা বলেছি, যদিও হয় নাই। শেষ পর্যন্ত কি করব, প্রতিবাদ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে আপনার ওই স্পেশাল সমাবর্তন দিয়েছিল, আমি সেটা বর্জন করেছি। যে নৈতিকভাবে আমি বলেছিলাম আমি এখন ছাত্র নাই, সুতরাং ছাত্র প্রতিনিধি হিসেবে আমি সিনেট সদস্য হয়েছিলাম, আমি ছাত্র নাই, আমার প্রতিনিধিত্ব নাই, আমি আর কোনো সিনেট অংশ নেব না। ওরপর থেকে আমি আর কোনো সিনেটের মিটিং অংশ নেই। তো আজকে ডাকসু হতে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং আশাবাদী যে ডাকসু সহ রাকসু এরকম ছাত্র সংসদের মধ্যে দিয়ে একদল মেধাবী তরুণ নেতৃত্ব, সেটা কালচারাল ক্ষেত্রে, পলিটিক্যাল, একাডেমিক বিভিন্ন জায়গায় আমরা পাবো। কারণ শুধুমাত্র এই ডাকসু কিংবা হলের ছাত্র সংসদের নেতারা রাজনীতিতেই নেতৃত্ব দিয়েছেন সেটা না। আজকে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনা করছি। ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান বা ইউনুস স্যার তো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ স্যার, উনি কিন্তু ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল, উনি আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর। আলী এই আপনার বদিউল আলম মজুমদার, সে কিন্তু তৎকালীন ইকবাল হল বা এখন বর্তমান যেটা জহুরুল হক হল, ওই হলের জিএস ছিলেন। এরকম অনেককে পাবেন যারা এখন লেখক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতা, সবাই অনেকেই ডাকসু বা হল সংসদের নেতা ছিলেন, ইভেন শিক্ষক। বিএনপির একজনের নাম সবচেয়ে বেশি মনে পড়ে, যে রাজনীতির পরিচিত মুখ খন্দকার মোশাররফ হোসেন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, শিক্ষক ছিলেন, হল সংসদেরও নেতা ছিলেন। তো সেখান থেকে তিনি এখন রাজনীতি করছেন। তো হল সংসদে শুধুমাত্র যারা রাজনীতি করবে ছাত্র সংসদ তারাই ভাববে সেটা না। এখন যেটা মাহফুজ ভাই একটু ইন্ডিকেট করেছেন, যে বিশ্ববিদ্যালয় রাষ্ট্র পুনর্গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে পুনর্গঠন করার জন্য, শিক্ষার পুনর্গঠনের জন্য ছাত্রদের একটা আওয়াজ উঠানো জরুরি। এই গণ অভ্যুত্থানের পরে এত কমিশন হয়েছে, আমরা হচ্ছে ফার্স্ট কমিশন হবে শিক্ষা কমিশন, সেটা কিন্তু হয় নাই। এবং যেই শিক্ষার্থীরা ডক্টর ইউনুস স্যারের ভাষায় তার নিয়োগকর্তা, সেই শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়গুলো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমরা তো থেকেছি, কি একটা অমানবিক পরিবেশে, এইটাকেই একটা মানসিক শান্তি, যদি মানুষের মনেই শান্তি না থাকে, মানসিক তৃপ্তি যদি না থাকে, সে কিসের রিসার্চ করবে, কিসের পড়াশোনা করবে? আমরা যে হলে থেকেছি বস্তির মতো, এই যে একটা গণরুমে সবাই আপনার যতগুলো বালিশ দেওয়া যায় ওই পরিমাণে ছিলাম, গরমের মধ্যে মানে ঘেমে যায়, বাথরুমে গোসল করতে হলে গন্ধে টিকতে পারে না। তবে একটা রুমে মানুষের তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। আপনার অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজের কথা বলে আমাদের শিক্ষকরা ডাবল মাস্টার্স করতে যায় বিশ্ববিদ্যালয়ের সরকারি ফান্ড নিয়ে, নিজের টাকায় করে না। তো ওইখানে যা দেখেন, এইখানে সেটা বাস্তবায়ন করেন, এইখানে তো কেউ বাস্তবায়ন করছেন না। শিক্ষকদের কথা বলা হচ্ছে যে শিক্ষকরা আজকে এই পরিবর্তনের পরে অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছেন, প্রভিসি হয়েছেন, বিশ্ববিদ্যালয় ইউজিসির মেম্বার হয়েছেন। আমি একটা কথা মনে করে দিতে চাই, গত এই আমরা 7-8 বছরের আন্দোলনে বিএনপি কিংবা জামাতপন্থী শিক্ষকদের ভূমিকা খুব কম দেখেছি। তারা ওই মাহফুজ ভাইয়ের পথ অনুসরণ করেছে, অনেকে কায়দা করে বেঁচেছিল, কায়দা করে চাকরি করেছেন। কিন্তু বিপরীত দিকে আমি যদি সামিনা লুৎফা ম্যামের কথা বলি,
আমি পদার্থবিজ্ঞানের কামরুল ইসলাম স্যারের কথা বলি, আমার ডিপার্টমেন্টের তাসনিম সিরাজ মাহবুব ম্যামের কথা বলি, এরকম কিছু শিক্ষককে আমরা দেখেছি, রুশাদ ফরিদি স্যার, গুটি কয়েক ব্যক্তি সব সময় দাঁড়িয়েছে, কিন্তু আজকে তারা কে কোন জায়গার ভাইস চ্যান্সেলর, পিএসসির মেম্বার কি হয়েছে। কিন্তু এই জন্য বলছি যে আমরা অন্তত বিপদ কেটে গেলে দুর্দিনে যারা আমাদের পাশে থাকে এই মানুষগুলোকে যেন আমরা ভুলে না যাই। মাহফুজ ভাই দুইজনের কথা বলেছে, জাফরুল্লাহ চৌধুরী, আবুল মকসুদ স্যার, বলতে গেলে অনেক কথা আসে, কিন্তু আমি শুধু এটা বলছি যে আজকে আমরা দেখা যায় আমাদের একজনের মতের না হলে একজন, সে শিক্ষক, সে বামপন্থী হোক, ডানপন্থী হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, নো ম্যাটার, যদি তার মধ্যে মানবতা থাকে, তার মধ্যে মানুষের মানবিক মূল্যবোধ থাকে, সে যদি একটা প্রোগ্রেসিভ সমাজ বিনির্মাণের পক্ষে থাকে, আমি তার ভিন্ন মতকে সহ্য করতে চাই। কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছু মানুষ এমন ভাবে তার চরিত্র নিয়ে তাকে অপদস্থ করি, আমরা ভুলে যে অতীতে এই লোকটার কিন্তু অবদান আছে। এটা বললাম এই কারণে এখন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রভিসি, প্রক্টর, বিএনপি জামাতপন্থী লোকজন হতে পারে, কিন্তু এতদিনের আন্দোলন সংগ্রামে এই সমস্ত লোকরা সামনে কিন্তু ছিল না খুব বেশি। একটা ছিল ওনারা থাকলেও বিপদ, যেই কারণেও থাকে নাই। দ্বিতীয়ত আমরা ওনাদেরকে এড়াই চলতাম, কারণ সেই সময় দেখেছেন কি একটা পরিস্থিতি। কাজে রাজনৈতিক এই সাইড আমরা বাইপাস করেই আমরা একটা নিরপেক্ষভাবে একটা ভিন্ন পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিলাম। যাই হোক, আজকের এই আলোচনা সভায় যারা অংশ নিয়েছেন এই বক্তৃতায়, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা।